আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন he said he had been independent। তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে সেটার একরকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। একরকমের এই পরিস্থিতিটাই চলছিল, কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই। কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন, তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়েছেন। কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে। সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতাই করে যাচ্ছেন এবং সরকারের জন্য একের পর এক অধ্যাদেশও সই করছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস টিমও আর রাখা হয় নাই, তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না। সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আব্দুল্লাহ 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন, এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে, বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন 3 বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আর এটাও আপনাদেরকে বারবারই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন, তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন। এই টুকু খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না এবং এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনূস সরকার। এবার শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024-এর সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানবজমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই, তিনি অনেক খুঁজেছেন, বারবার চেয়েছেন, কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর
শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না, বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন রয়টার্স সে খবরটি কিছুক্ষণ আগে ছেড়েছে এবং সেখানে তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম, মেয়াদ শেষ হওয়ার মাঝামাঝি সময়েই অপমানিত বোধ করে, হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে, মানে তিনি তার পদ ছেড়ে দিতে চান। এবং রয়টার্স লিখছে শাহাবুদ্দিন ওয়ান্টস টু লিভ আফটার ফেব্রুয়ারি 12 ইলেকশন। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো, যে তার মানে তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে, রয়টার্সের সাংবাদিককে, এবং রয়টার্স তার পরপরই এই খবরটি ছেপেছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান, কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল, তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে, তাকে কোনো মত প্রকাশ বা তাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। এবং নয়াদিল্লি থেকে কৃষ্ণা এন দাসের করা এই রিপোর্টটিতে, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে বৃহস্পতিবারেই প্রেসিডেন্ট চুপ্পু তাদেরকে জানিয়েছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে। তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন, যে তফসিল যদি না হয়, নির্বাচন যদি না হয়, এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত বিপদগ্রস্ত করতে চাচ্ছিলেন না, কিংবা অন্যভাবে ভাবলে পরে মনে রাখতে হবে 5ই আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে, খালেদা জিয়া মুক্ত হবে, একটা অন্তর্বর্তী সরকার গঠন হবে। কাজেই তিনি হয়তো জাতির কাছে সেই কথাটাও রাখতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন। কিন্তু এই দফায় 2024-এর আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায়, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন। এবং তিনি এর পরে সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স, এবং সেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন, ইউনুস তাকে এক কোণঠাসা করে রেখেছে। আই এম কিন টু লিভ, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমি ইন্টারেস্টেড টু গো আউট, আমি এই পথ ছেড়ে চলে যেতে চাই। একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স, এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন, যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ বলে বলছে 2024-এর আগস্টের পর। কিন্তু আমি আপনাদের বললাম যে মানবজমিন সম্পাদকের একটা সাক্ষাৎকার কিন্তু বেরিয়েছিল। তো রয়টার্স লিখছে শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যতদিন নির্বাচন না হয় আমার ততদিন দায়িত্ব পালন করে যাওয়া উচিত, কারণ আমি এই দায়িত্ব ধরে রেখেছি, কারণ এর ফলে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে, বিকজ অফ দ্য কনস্টিটিউশনালি হেল্ড প্রেসিডেন্সি। তারপর তিনি বলছেন যে ইউনুস তাকে 7 মাস, প্রায় 7 মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই। তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট, বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট, সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট, রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে আ রং মেসেজ গোজ টু দ্য পিপল, যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এরকম একটা ভুল বার্তা যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। মানে বারবারই তো এরকম একটা শিরোনাম, এরকম একটা কানাঘুষো হয়েছে যে রাষ্ট্রপতিকে বোধহয় সরিয়ে দেওয়া হবে। তো প্রেসিডেন্ট বলছে এর মাধ্যমে তিনি হিউমিলিয়েটেড, অপমানিত হয়েছেন। শাহাবুদ্দিন said he had written to Yunus about the portraits, তার মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা তার যে অভিমানী চিঠি বেরিয়ে এসেছিল সংবাদ মাধ্যমে, এর বাইরেও শাহাবুদ্দিন চুপ্পু বলছেন তিনি
ইউনূসের কাছেও চিঠি লিখেছিলেন, কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমার গলা চেপে ধরা হয়েছে, মাই ভয়েস হ্যাজ বিন স্টেপলড। এবং রয়টার্স বলছে যে ইউনূসের প্রেস সচিবের সঙ্গে, প্রেস অ্যাডভাইজারের সঙ্গে তথ্য উপদেষ্টা হয়, তাহলে তথ্য উপদেষ্টা, এবং মাহফুজ আলম তিনিও তো তফসিলের পরে আর নাই, নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, কিন্তু ধারণা করি প্রেস টিমের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কেউ জবাব দিতে রাজি হন নাই। এই সাক্ষাৎকারে যেটা ধারণাই করা গিয়েছিল এবং যে সূত্রে আমরা প্রেসিডেন্টের খবর পেতাম, আপনাদেরকে যেটা বলছিলাম, সেটা আবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রয়টার্সকে। তিনি বলেছেন যে হি ওয়াজ ইন রেগুলার টাচ উইথ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি নিয়মিত যোগাযোগে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এবং রয়টার্স লিখছে, বাংলাদেশ হ্যাজ আ হিস্ট্রি অফ মিলিটারি রুল, বাংলাদেশে সামরিক শাসনের একটা ইতিহাস থাকলেও ওয়াকারুজ্জামান বারবারই বলেছেন যে তিনি চান ডেমোক্রেসি যাতে বাংলাদেশে ফিরে আসে। শাহাবুদ্দিন বলছেন, রয়টার্স লিখছে, অলদো সাম স্টুডেন্ট প্রোটেস্টার্স, কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম দিকে তার পদত্যাগ চাইলেও এখন পর্যন্ত এই সাম্প্রতিক সময়ে, তিনি বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে বলছেন, সাম্প্রতিক সময়ে কোন রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি করেন নাই। এখানে এই রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই। রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন, হি সেড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট, তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের উত্তর দিল এবং এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের নতুন করে জন্মও দেবে। যেমন আমার মনে প্রথমেই যে প্রশ্ন আসছে, আমি নিশ্চিতভাবে আপনারাও ভাবছেন যে ফেব্রুয়ারির পর এই যে প্রেসিডেন্ট চুপ্পু বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টারভিউতে যে হি ওয়ান্টস টু গো আউট, তিনি কি গো আউট মানে দেশের বাইরেও চলে যেতে চান নাকি শুধুই পদ ছাড়তে চান? দেশের বাইরে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চলে না যান, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি মনে করছেন তিনি নির্বাচিত সরকারের সময়, নির্বাচনের পর তিনি চলে গেলে তিনি নিরাপদ থাকবেন? তিনি তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছেন? নির্বাচনের তফসিল ঘোষণার পর যেমন তিনি নির্বাচনের পর চলে যাওয়ার ঘোষণা দিলেন, তেমনি নিশ্চয়ই তিনি নির্বাচনের পর চলে গেলে তার ভবিষ্যৎ কি হবে, কি কি ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি তাকে হতে হবে, সেসব নিশ্চয়ই বিবেচনা করছেন। কাজেই কি কি বিবেচনায়, কি কি আলাপ হয়েছে তার কার সাথে, কি ধরনের এক্সিট প্ল্যান, নিরাপদ প্রস্থানের কথা, সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেসব জানবার জন্য অপেক্ষা করতে হবে। আর এসব নিয়ে জল্পনা তো নিশ্চয়ই চলবে। দেশের রাজনীতিতে অনেক গুজব আসে এবং তারপর চলে যায়, কিন্তু কিছু ঘটনা গুজবের জমিন ছেড়ে চরম এবং ভয়ঙ্কর বাস্তব হয়ে ওঠে। আফগানিস্তান থেকে ঢাকায় একজন শীর্ষ তালেবান কূটনীতিক 1 সপ্তাহের বেশি সময় ধরে অবস্থান করছেন। এই তথ্য এখন আর কেবল কানাঘুষা নয়, নানা বর্ণনায় তার এই সফর যে সত্য তা হয়তো ইতিমধ্যে আপনারাও জানেন। তার নাম বলা হচ্ছে মোল্লা নূর আহমদ নূর, যিনি মোল্লা জাওয়ান্দি নামেও পরিচিত। তিনি তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক, অর্থাৎ এশিয়ার নীতি নির্ধারণে যে সিদ্ধান্ত হয় তিনি সেখানকার একজন মূল খেলোয়াড়। প্রশ্ন হলো, এমন একজন মানুষ ঢাকায় ঘুরে বেড়াবেন, মাদ্রাসা পরিদর্শন করবেন, স্থানীয় ধর্মীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, আর রাষ্ট্র বলবে আমরা কিছু জানি না, এটা কি বিশ্বাসযোগ্য? নাকি এই না জানাটাই রাষ্ট্রের কৌশল? চলুন জানা যাক। যে দেশ এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, যে দেশে আফগানিস্তানের কোনো দূতাবাসও নেই, সেখানে তালেবান সরকারের শীর্ষ কূটনীতিকদের বাংলাদেশের রাজধানী ঢাকায় অবাধ চলাচল, এটা কূটনীতি নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে পড়ার এক চরম উদাহরণও বটে।
আরো ভয়ঙ্কর হলো যাদের কাজই হলো এ ধরনের গতিবিধি আগে থেকে জানা, প্রোটোকল ঠিক করা, ঝুঁকি মূল্যায়ন করা, তাদের অনেকেই নাকি বলেছেন আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানানো হয়নি। ফলে আমরা দাঁড়িয়ে আছি এক অদ্ভুত অবস্থায়। রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের অজ্ঞতা অথবা রাষ্ট্রের ভেতর রাষ্ট্রের নীরব সম্মতি, দুটোর যে কোনো একটি সত্য হলেই পরিস্থিতি আসলে বিপজ্জনক। আরেকটি বিষয় খেয়াল করুন, এই সফরটা কোনো হোটেল, সেমিনার, সুভেনির মার্কা সৌজন্য সফর নয়। খবর অনুযায়ী তিনি ঘুরে বেড়াচ্ছেন এক কওমি মাদ্রাসা থেকে আর এক কওমি মাদ্রাসায়। নারায়ণগঞ্জ, ফরিদাবাদ, মোহাম্মদপুর, এই তিন জায়গায় তিনটি মাদ্রাসা যাদেরকে নিয়ে আগেও নানাবিধ আলোচনা শোনা গেছে, সেখানেই তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন গোপন বৈঠকে। তার মানে এই তিন মাদ্রাসার অবস্থানগত ভূগোলটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ধর্মীয় প্রভাব, নেটওয়ার্ক তৈরি হয়, মানুষ তৈরি হয়, ভাষা তৈরি হয়। একই সময়ে তিনি সাক্ষাৎ করছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে, আরো গুরুত্বপূর্ণ কিছু ধর্মীয় নেতার সঙ্গে। এটাও গুরুত্বপূর্ণ কারণ মামুনুল হক শুধু একজন শিক্ষক বা বক্তা নন, তিনি একটি রাজনৈতিক প্রকল্পের প্রধান চরিত্র। তিনি যে কিছুদিন আগে আফগানিস্তানে তালেবান রাষ্ট্র দেখতে গিয়েছিলেন এবং পরে দেশে ফিরে এসে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে, মানে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরিতে কাজ করার অনুরোধ পেয়েছেন, এ ধরনের বয়ানও আগে থেকে আমরা শুনেছি। এবার তার উল্টোটা ঘটছে। তালেবান রাষ্ট্রের একজন নীতি নির্ধারক ঢাকায় এসে এই নেটওয়ার্কের ভিতর ঢুকেছেন। এটাকে আপনি যে নামেই ডাকুন, ওলামা সমাজের সফর, অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বাস্তব হলো এটা মতাদর্শের কূটনীতি, ধর্মীয় পলিটিক্যাল বা রাজনৈতিক লজিস্টিক্স এবং শক্তি প্রদর্শন। কে জানে বাংলা হবে আফগানের কোন পর্যায়ে এই ধরনের সফর অনুষ্ঠিত হচ্ছে, আর আমরা হব তালেবানের কারা এই সত্যিকার তালেবানকে বাংলাদেশে জায়গা করে দিচ্ছে, তালেবানি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য বাংলাদেশকে। যদিও অনেকেরই প্রশ্নটা শুনতে খারাপ লাগবে, কিন্তু প্রশ্নটা তো করতে হবে। ইউনূস কি তালেবানদেরকে ডেকে আনছেন বাংলাদেশে? খুব সোজা করে বলি, আমি জানি না তিনি সরাসরি ডেকেছেন কিনা, এবং প্রমাণ ছাড়া কাউকে আমি দোষীও করতে চাই না, কিন্তু এটা সত্য, কোন সরকারের দায়িত্ব শুধু দোষ না করা নয়, দায়িত্ব হলো দৃশ্যমানভাবে রাষ্ট্রকে রক্ষা করা। সরকার যদি সত্যি না জানে সেটা অযোগ্যতার প্রমাণ, আর যদি জানে যে এরকম একজন তালেবানের উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করছেন এবং সরকার সেটা জেনেও নীরব থাকে, সেটা তো আরো বড় বিপদ। কারণ তখন প্রশ্ন উঠবে, কার স্বার্থে এই নীরবতা, কার সঙ্গে কিসের লেনদেন, কারা এই তালেবান নেতাকে দরজা খুলে দিল। এই ঘটনার সঙ্গে আরো একটি বিষয় জড়িত। একই সময়ে নিষিদ্ধ সংগঠনের সন্দেহভাজনদের উপস্থিতির কথা। ইসলামিক এমিরেটের ব্লুপ্রিন্ট ধরনের শিরোনামের সমাবেশ ব্যবসায়ী সংগঠনের নামে আয়োজন হলেও সেখানে সন্দেহভাজন লোকজনের উপস্থিতি, এমনকি কোনো এনজিও সংগঠনের অতীত অর্থায়নের অভিযোগ, এসবকে ঘিরে পুরনো প্রশ্ন খুব প্রাসঙ্গিক। এগুলো যদি সত্যের কাছাকাছিও হয় তাহলে এই সফর আর কূটনীতির গল্প থাকে না। অর্থাৎ আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ব্যাপারটিরই একটা প্র্যাকটিক্যাল ঘটনা। তালেবান আর শুধু বন্দুকের নাম নয়, তারা একটি রাষ্ট্র নামের আড়াল পেয়েছে, সেই আড়াল ব্যবহার করে তারা সম্পর্ক বানাচ্ছে, বৈধতা চাইছে, সমর্থন বাড়াচ্ছে এবং তাদের মডেলকে ছড়িয়ে দিতে চাইছে। বাংলাদেশ উর্বর এখন এই মডেল ছড়িয়ে দেওয়ার জন্য। যারা বাংলাদেশে বাংলা হবে আফগান কল্পনায় ঠেলে দিতে চায়, তাদের জন্য সফর নিঃসন্দেহে একটি এক ধরনের অক্সিজেন। সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো এই সময়টা, টাইমিংটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভ, সামনে জাতীয় নির্বাচন, আঞ্চলিক ভূরাজনীতিতে প্রবল টানাপোড়েন। এই সময়ে তালেবান সরকারের এশিয়া নীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ঢাকায় আসেন এবং রাষ্ট্রযন্ত্র জানি না ভঙ্গি দেখায়। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত পরীক্ষামূলক পদক্ষেপ? সরকার সেটা জানাচ্ছে না, চুপ হয়ে আছে। সরকার এমনিতেও চুপ থাকে, কারণ যত অভিযোগ এসেছে সরকার কিচ্ছু কথা বলেনি। আরেকটা বাস্তবতা আমাদের বুঝতে হবে, আফগানিস্তান সফর করে আসা বাংলাদেশি আলেম রাজনীতিকেরা দেশে ফিরে যে ধরনের গল্প আমাদের শুনিয়েছিলেন তাতে স্পষ্ট হয়েছিল যে তাদের পশ্চিম বিদ্বেষ চরম। আফগানিস্তানে চলা তালেবান শাসন সম্পর্কে পশ্চিমা সমালোচনা নাকি অতিরঞ্জিত, আর পশ্চিমারা নাকি তালেবান শাসন ভুলভাবে বুঝেছে।
কে জানে আফগানিস্তানের তালেবান নেতার ঢাকা সফরের পর তিনি ঢাকা সম্পর্কে কি বলবেন। তিনি নিশ্চয়ই ঢাকাকে দেখে একটি জাহান্নামের দরজা ভেবে তার দেশের তালিবানি শাসনের সব নিয়ম কানুন এবং দেশের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে বৈঠক করে নেটওয়ার্ক তৈরি করেন, তালিবানি শাসনের মাঝে যা বোঝান এবং বাংলাদেশের তালিবানি শাসনের গুরুত্ব সম্পর্কে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান স্লোগান দেনেওয়ালাদের বোঝানো শুরু করেন, তাহলে এটি কেবল সফর তো নয়, এটি জনমত নির্মাণের অপারেশন হিসেবেই আমাদেরকে দেখতে হবে। আজ তারা বলবে মানবাধিকার দেখতে এসেছি, কাল বলবে ব্যবসা করতে এসেছি, পরশু শুনবেন শিক্ষা সহযোগিতা, আর এর মাধ্যমে ধীরে ধীরে রাষ্ট্রের ভেতর তালেবানি শাসনের বৈধতা দাঁড় করানো হবে, যা নির্বাচনের অনিশ্চয়তার মধ্যে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কারণ অনিশ্চয়তার বাজারে কঠোরতা বিক্রি হয়, ভয় বিক্রি হয়, শৃঙ্খলা বিক্রি হয়। তালেবান মডেল ঠিক সেটাই বাজারজাত করবে, তাতে কোনো সন্দেহ আছে আপনার? আমার নেই। এই যে বাংলাদেশে তালেবান নেতার সফর এবং ইউনূস সরকারের দেখেও না দেখার ভান, এর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে কি শেষ পর্যন্ত তালেবান শাসকদের হাতেই তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে? আমি বলবো তুলে দেওয়া অনেক বড় শব্দ, কিন্তু দরজা খুলে দেওয়া শব্দটা বরং বেশি বাস্তব শোনাচ্ছে, তাই না? দরজা একবার খুললে কে ঢুকবে, কতদূর ঢুকবে, কার সঙ্গে হাত মেলাবে, সেটা আর নিয়ন্ত্রণে থাকে না। আর রাষ্ট্র যদি সত্যি নজর রাখছি বলে দায়িত্ব সারতে চায়, তাহলে সেটা শিশুসুলভ আত্মপ্রবঞ্চনা। নজর রাখা মানে ঝুঁকি কমে না, ঝুঁকি কমে সিদ্ধান্তে, স্বচ্ছতা এবং দৃশ্যমান প্রতিরোধে। এই মুহূর্তে সরকারের কাছ থেকে ন্যূনতম যা দরকার ছিল তা হলো পরিষ্কার ব্যাখ্যা। এই যে তালেবান মন্ত্রী বা তালেবান উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে এলেন, তিনি কোন স্ট্যাটাসে এলেন, কার আমন্ত্রণে, কার সঙ্গে সাক্ষাৎ করছেন, কোথায় কোথায় যাচ্ছেন, তিনি কি আলোচনা করছেন, কি নিরাপত্তা মূল্যায়ন করা হচ্ছে তাকে নিয়ে, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে এই সফরের আসলে সম্পর্কটা কি, এই ব্যাখ্যা না থাকলে সন্দেহ জমবে, আর সন্দেহ জমলে উগ্রবাদীরা সেটাকে জ্বালানি বানায়। রাষ্ট্রের নীরবতা তাদের জন্য সেরা উপহার হয়ে দাঁড়ায়। ইউনূস ডেকে আনছেন কিনা এই প্রশ্নের উত্তর হয়তো এক লাইনে পাওয়া যাবে না, কিন্তু রাষ্ট্রের আচরণ দেখে প্রশ্ন ওঠা একেবারেই স্বাভাবিক। কারণ যে রাষ্ট্র সত্যিই তালেবানি অনুপ্রবেশ ঠেকাতে চায়, সে রাষ্ট্র অন্ধ সাজার ভান করে না, সে রাষ্ট্র আলো জ্বালায়। আর আলো জানানো মানে শুধু কথা বলা নয়, দরজা বন্ধ করা, নিয়ম প্রয়োগ করা এবং যাদের মাথায় রাষ্ট্রকে এক ধাক্কায় 1400 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার চিন্তা এবং পদ্ধতি গিজগিজ করে, তাদেরকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে রাখাটাই এই রাষ্ট্রের কাজ হওয়া উচিত ছিল। ইউনূসের রাজত্বে সেটা তো হচ্ছেই না, বরং একজন তালেবান নেতা এসে বাংলাদেশে মুক্ত হাওয়ায় ঘুরতে ঘুরতে বাংলাদেশে তালেবানি শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। বাহ, কি চমৎকার দেখা গেল বলুন তো। ভালো থাকবেন সবাই।